9 সেপ্টেম্বর কাতারে ইসরায়েলের বিমান হামলার সময় জর্ডান ও সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করেছে ইসরায়েল। তার মানে জর্ডান ও সৌদি আরব ইসরায়েলকে তাদের আকাশসীমা ব্যবহারের সুযোগ করে দিয়েছে কাতারে হামলার জন্য। ঠিক যেভাবে গত জুনে ইসরায়েল ইরানের উপর হামলা চালায় জর্ডান, সিরিয়া ও সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে। আজকের পৃথিবী আধুনিক। জাতিসংঘ আছে, আন্তর্জাতিক আইন আছে, জেনেভা কনভেনশন আছে। সবই তো তৈরি হয়েছিল যুদ্ধ ঠেকানোর জন্য। কিন্তু প্রশ্ন হলো, এই আইন কার জন্য? এই আইন যুক্তরাষ্ট্রের মিত্র ছাড়া বাকি সবার জন্য। নইলে মাত্র 1 মাসের মধ্যে গাজা সহ লেবানন, সিরিয়া, ইয়েমেন, তিউনিসিয়া ও কাতারের মতো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে নির্বিচারে হামলা চালাতে পারে ইসরায়েল। এই হামলার যৌক্তিকতা কোথায়? জাতিসংঘ সনদ স্পষ্ট বলছে, কোন রাষ্ট্র অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বে আঘাত হানতে পারবে না। আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করে শরণার্থী শিবির ধ্বংস, মানবিক সহায়তার বহরে হামলা কিংবা বেসামরিক মানুষ হত্যাকে। এর প্রতিটি লঙ্ঘন করে যাচ্ছে ইসরায়েল। তাহলে কেন ইসরায়েলের ক্ষেত্রে এসব আইন কার্যকর হচ্ছে না? কেন ইসরায়েল অদণ্ডিত? এখানেই শুরু হয় ভূ রাজনীতির কঠিন বাস্তবতা। যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা এর মধ্যে অন্যতম একটি প্রধান কারণ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যত প্রস্তাবই উঠুক, আমেরিকার ভেটোতেই তা থেমে যায়। তাই তো গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে বিভিন্ন দেশ যখন একমত, তখন ভেটো দিয়ে ইসরায়েলকে হামলার বৈধতা দেয় যুক্তরাষ্ট্র। পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতিও এর আরেক কারণ। ইউক্রেনে যখন রাশিয়া হামলা চালায় তখন তাকে যুদ্ধাপরাধ বলা হয়, কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে সেই শব্দ ব্যবহার করা হয় না। ইসরায়েলের এই ভয়ঙ্কর রূপ ধরার আরেকটি কারণ মধ্যপ্রাচ্যে আঞ্চলিক বিভাজন। সৌদি আরব, আরব আমিরাত, ওমান অনেকে অর্থনৈতিক স্বার্থে ইসরায়েলের সাথে সম্পর্ক রেখেছে। তুরস্ক কণ্ঠস্বর তোলে, ইরান প্রতিরোধ গড়ে তোলে, কিন্তু সমন্বিত প্রতিক্রিয়া নেই। ফলে ইসরায়েল বুঝে গেছে কেউ আসলে তাকে থামাতে পারছে না। এই আজকের আধুনিক পৃথিবী হলেও মানসিকতা কিন্তু সেই মধ্যযুগীয় রয়ে গেছে। এ যেন আবারও মধ্যযুগের শক্তির রাজনীতির উত্থান দেখা যাচ্ছে। তখন যেমন রাজা সম্রাটরা চাইলে পাশের ভূমি দখল করত, এখনো তাই হচ্ছে। শুধু নাম পাল্টেছে, ভাষা পাল্টেছে। আজ সেটা হচ্ছে নিরাপত্তা অভিযান আর সন্ত্রাস দমন নামে। আজও রাষ্ট্রপ্রধানদের টার্গেট করা হচ্ছে। আজও সভ্যতার মুখোশের আড়ালে চলছে দখলদারির রাজনীতি। কিন্তু 9 সেপ্টেম্বর কাতারে ইসরায়েলি বিমান হামলার পর নড়ে চড়ে বসেছে বিশ্ব। কাতারকে বলা হয় মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড যেমন নিরপেক্ষ দেশ, তারা শান্তি আলোচনার পক্ষে, কোনো সামরিক জোটের সাথে নেই। কাতারও তেমনি মধ্যস্থতাকারীর ভূমিকায় খুবই দায়িত্বশীল দেশ। কিন্তু ইসরায়েলের বিশ্বাসঘাতকতা নতুন করে প্রশ্ন তুলেছে। শান্তি আলোচনা কি তবে কোনো ফাঁদ, যেখানে হামাসের গুরুত্বপূর্ণ নেতাদের একত্রিত করে একসাথে হত্যা করার কৌশল? এটা শুধু ইসরায়েলের আগ্রাসন নয়, বরং পুরো আন্তর্জাতিক ব্যবস্থার নৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করছে। তবে আশার কথা হচ্ছে, ইউরোপের কয়েকটি দেশ কাতারে হামলার ঘটনায় খুবই তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া দেখিয়েছে। কি বলছেন ইউরোপের নেতারা? স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই হামলাকে কাতারের সার্বভৌমত্ব ও জাতিসংঘের চুক্তির লঙ্ঘন বলে উল্লেখ করে থেমে থাকেননি। ইসরায়েল নিয়ে তিনি বলেছেন, এমন একগুঁয়ে পক্ষকে মধ্যপ্রাচ্যে আর নিয়ন্ত্রণহীনভাবে ছেড়ে দেয়া যায় না। এখন সময় এসেছে যৌক্তিকতা রক্ষা, কূটনৈতিক ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শনের। দোহায় হামাসের প্রতিনিধি দলের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও কাতারের নিরাপত্তার জন্য গুরুতর লঙ্ঘন। ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ইসরায়েল যতই অজুহাত দেখাক না কেন, কাতারে হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্জো নিন্দা জানিয়েছেন। তিনি কাতারের আমির তামিম বিন হামদ আল সানির সাথে ফোনে কথা বলেছেন। এ সময় তিনি বলেন, কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘন করে ইসরায়েলের এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ সময় তিনি গাজা যুদ্ধ বন্ধে বিশেষ ভূমিকা রাখার জন্য কাতারের প্রশংসা করেন। একই সাথে এই অঞ্চলে যুদ্ধ যেন আর বিস্তৃত না হয় সেদিকে জোরালোভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন। কাতারের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। হামলার পর কাতারের আমিরের সাথে ফোনে কথা বলেন তিনি। এ সময় ইসরায়েলের এই হামলাকে কাতারের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেন। স্টারমার কাতারকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস কাতারে হামলার ঘটনায় খুবই উদ্বিগ্ন বলে জানান। এছাড়া ইতালি, নরওয়ে, ফিনল্যান্ড সহ চীন, তুরস্ক, ইরান, অস্ট্রেলিয়া, ভ্যাটিকান সিটি তীব্র প্রতিবাদ জানায়। কাতারে হামলার পরপরই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নজিরবিহীন কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও জর্ডানের যুবরাজ হুসেইন বুধবার কাতারে গেছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বৃহস্পতিবার কাতারে পৌঁছান। দেশগুলো এবার শুধু তীব্র নিন্দার বিবৃতি দিয়েই থামছে না, এবার একজোট হচ্ছে। এটাই আশা দেখাতে পারে মধ্যপ্রাচ্যে অন্যায় আগ্রাসন রুখে দিতে। ইসরায়েলের গহীন ফাঁদ। ইসরায়েল হয়তো এখন ভাবছে সে অজেয়, কিন্তু ইতিহাস এক ভয়ঙ্কর সত্য বলে। রোমান সাম্রাজ্য হোক, নেপোলিয়ান হোক কিংবা হিটলার, অতিরিক্ত আগ্রাসন একসময় নিজেদের পতনের কারণ হয়েছে। চারপাশে যদি শুধু শত্রু তৈরি হয়, তবে একসময় সেই শত্রুরাই মিলিত হয়ে আগ্রাসীকে গ্রাস করে। আজকের প্রশ্ন তাই শুধু ফিলিস্তিনের নয়, শুধু লেবানন, সিরিয়া, ইয়েমেন বা কাতারের নয়। প্রশ্ন হলো, আধুনিক বিশ্ব কি আবারও মধ্যযুগে ফিরে যাচ্ছে, যেখানে শক্তি আইন তবে আশাও দেখা যাচ্ছে। জেগে উঠছে ইসরায়েলি নাগরিকরা। তারা বুঝতে পারছে তাদের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই যুদ্ধ খেলা, গণহত্যা ইত্যাদির পেছনে আছে রাজনীতি। নিজের শাসন ক্ষমতা ধরে রাখার বাসনা তাকে আধুনিক বিশ্বের কসাইতে পরিণত করেছে, যার হাতে শুধু গাজায় নিহত হয়েছে ৬৪,০০০ মানুষ। কেবল ইসরায়েলিরা যদি ঘুরে দাঁড়ায়, তাহলে নেতানিয়াহুকে বাঁচাতে পারবে না স্বয়ং ট্রাম্পও। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি গোটা মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক চাইবে, নাকি ইসরায়েলের অপরাধী আচরণকে প্রশ্রয় দেবে? আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ জানাই।